হামে আক্রান্ত হলেই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া। 6 মাসের কম বয়সীরাও সংক্রমিত। 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু। হাসপাতালে রোগীর চাপে বাড়ছে উদ্বেগ। প্রচণ্ড আকারের জ্বরের পরে ওর হাম শুরু। হাম হইলে বলে নিউমোনিয়া হয়ে যায়, সেটা তো আমরা জানি না। গালে ঘা উঠছিল, জ্বর আসছিল, বাচ্চা খেতে চাচ্ছিল না। দেখি লাল হয়ে গেছে, আর কয়জনকে দেখাইছে আর বলতেছে এটা তো হাম। 3 মাসের বাচ্চা কোথাও রাখে না, তাহলে আমরা কোথায় যাবো বলেন? বাচ্চার কোনো আমি পরিবর্তন দেখতেছি। মিজেলসের যে কমপ্লিকেশন যেগুলো, যেমন নিউমোনিয়া নিয়েই অধিকাংশ রোগী ভর্তি হচ্ছে। মহামারী আকারে ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর স্বাস্থ্যবিধির পরামর্শ। ছোট বাচ্চাদের আমরা যাতে আর বাইরে না নেই, লোকের মধ্যে না নেই, শিশু শিক্ষা ক্লাস যেগুলো আছে, ডে কেয়ার সেন্টার, এগুলো প্রয়োজনে ওখানে না যেতে দেয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন জাফর। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রথম দিনে মানা হয়নি সন্ধ্যা 6টায় দোকান বন্ধের সিদ্ধান্ত। পাম্পে দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি। 27,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রামে জাহাজ। জ্বালানি নিরাপত্তায় ছাড় দেবে না সরকার। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি, জানালেন চিফ হুইপ। গণভোটের রায় মেনে না নিলে সরকারের বিরুদ্ধে রাজপথে থাকার হুঁশিয়ারি বিরোধী দলের। চলতি বছরই চালু হবে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল। পরিচালনার দায়িত্ব জাপানকে দিতে চায় সরকার। ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা। এবং দেশে আনা হলো মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত বাংলাদেশি তারেকের মরদেহ। বিমানবন্দরে লাশ গ্রহণ করলেন 3 মন্ত্রী প্রতিমন্ত্রী। নিহত প্রবাসীদের আনতে সহায়তা দেবে সরকার। হামে আক্রান্ত হলেই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া। সংক্রমিত হচ্ছে 6 মাসের কম বয়সী শিশুরাও। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। এদিকে 24 ঘন্টায় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 1000 রোগী। আর মারা গেছেন আরও 3 শিশু। মহামারী আকারে হাম ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর স্বাস্থ্যবিধির পরামর্শ বিশেষজ্ঞের। দেশের সব জেলায় হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। একদিনে দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 947 জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 42 জনের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 3 শিশু। রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি অধিকাংশ শিশুই হামের সঙ্গে সঙ্গে আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। এতে কষ্ট বাড়ছে শিশুদের। সেই সঙ্গে সঠিক তথ্য না জানায় হাসপাতাল ঘুরে অবস্থা আরও খারাপ হচ্ছে বলে জানান অভিভাবকরা। দেখলাম আমার বাচ্চা নিস্তেজ হয়ে যাইতেছে, তখন তাড়াতাড়ি করে আমি ঢাকায় আসি। প্রথম আসি ঢাকা শিশুতে, ওখানে বলে এখানে ভর্তি নেবে না। তারপরে আসলাম সরার দিতে, এখানেও রাখলো না। হাম হইলে বলে নিউমোনিয়া হয়ে যায়, সেটা তো আমরা জানি না। মানে এক্সরে করার পর দেখলাম জ্বর, নিউমোনিয়া হয়েছে। হামটা একটু কমছে, কিন্তু সাথে নিউমোনিয়াও হয়েছে। নিউমোনিয়া হওয়ার কারণে দুশ্চিন্তাটা একটু বেশি, একই সাথে 2টা রোগ। হামে নতুন করে আক্রান্ত হচ্ছে নবজাতক থেকে শুরু করে 6 মাসের কম বয়সী শিশুরাও। এতে আরও আতঙ্ক বাড়ছে অভিভাবকদের। 5 মাসের আগে কোনো বাচ্চার হামের টিকা নেওয়া যায় না, 6 মাস 7 মাসের পরে। তাহলে আমরা যে ভুগতেছি, এই বাচ্চাটা যদি কিছু হয়ে যায় তো এটা ট্রিটমেন্ট আমরা কোথা থেকে নিতাম? আমরা তো নিরুপায় যে বাচ্চাটা কি বাঁচবে কি বাঁচবে না। 3 মাসের বাচ্চা কোথাও ভর্তি না রাখে, তাহলে আমরা কোথায় যাব? হামের দ্রুত ছড়িয়ে যাওয়াকে মহামারী উল্লেখ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু টিকা কার্যক্রমে সীমাবদ্ধ থাকলে সংকট মোকাবেলা সহজ হবে না। প্রাদুর্ভাব কমাতে বেশ কিছু পরামর্শ এই বিশেষজ্ঞের। একই ওয়ার্ডে হাম এবং অন্যান্য রোগে আক্রান্তদের রাখা যাবে না, তাদের আলাদা ওয়ার্ডে নিতে হবে। এছাড়াও আমাদের দেখতে হবে যে ছোট বাচ্চাদের আমরা যাতে আর বাইরে না নেই, লোকের মধ্যে না নেই, কিংবা প্রয়োজনে শিশু শিক্ষা ক্লাস যেগুলো আছে বা এই ধরনের যে খুব ছোট বাচ্চা যেখানে যায়, কিংবা ডে কেয়ার সেন্টার, এগুলো প্রয়োজনে ওখানে না যেতে দেয়া, কেননা এগুলোর মাধ্যমে এটা ছড়াবে বেশি। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের 15 মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 5792 এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 771 জনের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 94 জনের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সাশ্রয়ে সরকার সন্ধ্যা 6টায় মার্কেট, দোকানপাট বন্ধের সিদ্ধান্ত কথা জানালেও প্রথম দিন তা মানা হয়নি রাজধানীতে। নিউ মার্কেট সহ গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে মালিক সমিতি থেকে নির্দেশনা না পাওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে সকাল 9টার পরিবর্তে বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত দোকান খোলা রাখতে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে জ্বালানি সাশ্রয়ের সন্ধ্যা 6টায় শপিং মল দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শুক্রবার সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে মানা হয়নি সরকারি সিদ্ধান্ত। সন্ধ্যা 7টায় নিউ মার্কেট এলাকায় গিয়ে দেখা যায় খোলা রয়েছে সব দোকানপাট, ক্রেতা সমাগমে চলছে জমজমাট বেচাকেনা। খোলা আছে, করতেছে তো সবাই কেনাকাটা, কেউ তো অবজেকশন দিতেছে না। 6টার সময় বন্ধ করা অবভিয়াসলি এদের এটা প্রথম একটু সমস্যাই হবে। 6টা বাজে বন্ধ হইলে কোনো মার্কেটে বেচাকেনা হবে না, মার্কেটে ওরা 10-এ পড়ে যাবে। আসার সাথে সাথে মার্কেট একদম অফ। তারপর আমি রিকোয়েস্ট করে গিয়েছি, কিন্তু ভিতরে সব দোকানই বন্ধ। সরকার অবশ্যই সিদ্ধান্ত নিছে, ভালোর জন্যই তো নিছে, নতুন সরকার, দেখা যায় কি করা যায়। ব্যবসায়ীরা বলছেন সরকার কোনো সিদ্ধান্ত নিলে মানতে বাধ্য তারা, তবে মালিক সমিতির কোনো নির্দেশনা পাননি তারা। সামনে পহেলা বৈশাখ বিবেচনায় মার্কেট বন্ধের সময় রাত 8টা করার দাবি জানান অনেক ব্যবসায়ী। অ্যাকচুয়ালি আমাদের কাস্টমার ফ্লোটা 6টার পরেই বেশি হয়, তো এটা যদি 8টা পর্যন্ত করে সেটা আমাদের জন্য ভালো হয়। বিদ্যুৎ তো অনেক সেফ হবে, কারণ যেহেতু তেলের অবস্থা সারা পৃথিবীতে তেলের সংকট দেখা দিচ্ছে। সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে তো ভালোর জন্য নিয়েছে, জনগণের জন্য ভালো, দেশের জন্য ভালো। সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানালেও মার্কেট রাত 8টা পর্যন্ত খোলা রাখার পক্ষেই যুক্তি দিচ্ছেন নিউ মার্কেট দোকান মালিক সমিতি। তবে প্রথম দিন না হলেও শনিবার থেকে সন্ধ্যা 6টার মধ্যেই দোকান বন্ধের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। 6টার পরিবর্তে মিনিমাম 8টা পর্যন্ত হয়, তাহলে অন্তত আমরা ব্যবসাটা করতে পারবো, নতুবা ব্যবসা করা খুব কঠিন হবে এবং আমরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হব। দোকানদারকে আমরা বলে রাখছি যে আগামীকালকে থেকে আমরা একটা মেসেজ পরিষ্কার করে দিব যে আপনারা এই টাইমটার ভিতরে বন্ধ করে দেবেন। যদি 3 মাস এভাবে কন্টিনিউ থাকে তাহলে আমার মনে হয় যে ক্রাইসিস আমরা কাটিয়ে উঠতে পারব। তবে রাত 8টার দিকেই দোকান বন্ধে মাইকিং করতে দেখা গেছে মালিক সমিতিকে। অনতিবিলম্বে দোকানপাট বন্ধ করার জন্য। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এদিকে ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, 12 থেকে 13 ঘন্টা অপেক্ষার পর জ্বালানি তেল পান অনেকে। বাইক ও গাড়ি চালকদের অভিযোগ, অধিকাংশ পাম্প বন্ধ থাকায় অসহনীয় পর্যায়ে ঠেকেছে দুর্ভোগ। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় জটিলতা বাড়ছে। বাইক রাইড শেয়ারিং করেই চলেন মোহাম্মদ সুমন। বৃহস্পতিবার রাত 10টায় তেল নিতে এসে শুক্রবার বেলা গড়িয়েও পাননি তেলের দেখা। দীর্ঘ সময় লাইনে থাকায় হয়ে পড়েছেন অসুস্থ। সারা রাত এখানে যে আসছি, আসার পরে পর্যন্ত না খাওয়া, যাইতে পারি না। যদি চলে যাই তাহলে সিরিয়াল চলে যাবে। সুমনের মতো একই অবস্থা রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নিতে আসা অধিকাংশ গ্রাহকের। গোসল নাই, খাওয়া নাই, ঘুম নাই, মানে কি একটা বাজে অবস্থা ভাই, মানে এটা বইলা বোঝানোর মতো না। সরকারকে ব্যর্থ করার চেষ্টায় তারা তেলের একটা এমন ঘাটতি ফেলতেছে যাতে সমস্ত মানুষ এইভাবে ভোগান্তিতে পড়া যায়। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, চাহিদা অনুযায়ী ডিপো থেকে মিলছে না জ্বালানি তেল। পরিস্থিতির পরিবর্তন না হলে আবারও রেশনিং পদ্ধতিতে ফিরতে হতে পারে, আছে এমন আলোচনাও। গত কয়েকদিন ধরে 40,500 লিটার অক্টেন আমরা পেতাম, আজকে পেয়েছি মাত্র 31,500 লিটার। তো 31,500 লিটারে আই এম অ্যাফ্রেড হাউ লং উই উইল বি এবল টু কন্টিনিউ। সরকার বলছে পর্যাপ্ত জ্বালানি তেল আছে, সরবরাহ স্বাভাবিক রাখতে চলছে কঠোর নজরদারিও। কিন্তু কোনো পরিবর্তন নেই ফিলিং স্টেশনগুলোর ভোগান্তির চিত্রে। ক্রমাগত অস্বাভাবিক হয়ে উঠছে পরিস্থিতি। সবার প্রশ্ন এখন একটাই, এই ভোগান্তির শেষ কোথায়? ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকার কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। অন্যদিকে অর্থনীতি স্থিতিশীল থাকা পর্যন্ত সরকার জ্বালানি তেলের দাম বাড়াবে না বলে আশ্বস্ত করেন বাণিজ্যমন্ত্রী। শুক্রবার চট্টগ্রামে শিক্ষার্থীদের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকার কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, বৈশ্বিক সংকট চললেও দেশের মানুষের কথা চিন্তা করে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ অব্যাহত রয়েছে। জ্বালানির মূল্য নিয়ে খারাপ হয়েছে, এটা আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সহসা, কারণ আমরা জ্বালানির নিরাপত্তার উপর কোনো ধরনের কম্প্রোমাইজ করতে পারবো না। প্রতিনিয়ত যে হারে আমাদেরকে উচ্চ হারে কিনতে হচ্ছে, এটা আমাদের সার্বিক বাজেট বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড বলেন, আমাদের এই সাধারণ মানুষের যে আমরা বিভিন্নভাবে সামাজিকভাবে সহায়তা করার যে আমরা ওয়াদাগুলো করেছি, এগুলোর
উপর ইম্প্যাক্ট আসবে। এদিকে অর্থনীতি স্থিতিশীল থাকা পর্যন্ত সরকার জ্বালানি তেলের দাম বাড়াবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এ সময় জ্বালানি সংকটের কারণে দেশের শিল্প উৎপাদন কমার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। যে ক্রুড অয়েলের মূল্য ছিল কিছুদিন আগে $55-60, সেটা $116 যাওয়ার পরেও এই মানুষের পছন্দের সরকারটি এখন পর্যন্ত আগের মূল্য ধরে রেখেছে। উদ্দেশ্য একটাই, এই মূল্য বৃদ্ধির কারণে যেন মানুষ কষ্ট না পায় সেজন্য। সেচ ব্যবস্থাপনায় কৃষকদের নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহে সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান। আমাদের কৃষক যেন ডিজেলের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না পড়ে, এটা নির্বিচ্ছিন্নভাবে তারা ডিজেল পায়, তারা যেন বিদ্যুৎ পায়, তার জন্য তৎপর আছি। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। সিঙ্গাপুর থেকে 27,300 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি জাহাজ। দুপুরে জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে আনা হয়। এছাড়া বন্দরের জলসীমায় পৌঁছেছে এলএনজি ও এলপিজি বাহী দুটি জাহাজ। রাতে মালয়েশিয়া থেকে আসবে আরও একটি ডিজেলবাহী জাহাজ। দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে সিঙ্গাপুর থেকে 27,300 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে শুক্রবার ভিড়েছে এমটি ইউয়ান জিয়াংহে। বন্দরের ডলফিন অয়েল জেটি 6-এ নোঙর করে জাহাজটি। এছাড়া রাতে মালয়েশিয়া থেকে 34,000 টন ডিজেল নিয়ে সাং গ্যাং ফা জিয়ান নামে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর শিডিউল রয়েছে। এদিকে এলএনজি এলপিজি বাহী দুইটি জাহাজও পৌঁছেছে চট্টগ্রাম বন্দর জলসীমানায়। কুতুবদিয়া ও মহেশখালী সমুদ্র সীমানায় চলছে খালাসের প্রক্রিয়া। বৈশ্বিক সংকট শুরু হওয়ার পর থেকে আজকে পর্যন্ত চট্টগ্রাম বন্দরে টোটাল 42টা জাহাজ এসেছে, তার ভিতরে 37টা জাহাজ এখান থেকে চলে গেছে। আগামীকালকে আরেকটা জাহাজ আসার আমাদের শিডিউল রয়েছে। এছাড়া জ্বালানি অবৈধ মজুত রোধে নৌবাহিনী, কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর যৌথভাবে অভিযান পরিচালনা করছে। বাড়ানো হয়েছে জাহাজের নিরাপত্তা। চট্টগ্রাম বন্দরের উদ্যোগে আমরা বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের সমন্বয়ে পৃথকভাবে যৌথ অপারেশন পরিচালনা করছি, যৌথ মহড়া পরিচালনা করছি, যাতে নিরবিচ্ছিন্নভাবে এই জ্বালানিবাহী পণ্যগুলো তাদের জাহাজগুলো তাদের পণ্য খালাস করতে পারে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত থাকে। কয়েকদিনের মধ্যে এলপিজি, এলএনজি ও গ্যাস অয়েল নিয়ে আরও 4টি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জ্বালানি খাতে অস্থিরতার চাপ এবার ঢুকে পড়েছে ভোক্তার ঘরে। এলপি গ্যাসের দাম কেজিতে 32 টাকার বেশি বাড়ানোর পরও কিনতে হচ্ছে বাড়তি দামেই। 1728 টাকার গ্যাস মিলছে না 2000 টাকার নিচে। খুচরা বিক্রেতারা দায় দিলেও ডিলারদের দাবি সরকার নির্ধারিত দামেই বিক্রি করছেন তারা। মধ্যপ্রাচ্য সংঘাতে অস্থির জ্বালানি তেলের বিশ্ববাজার। এরই জেরে ভোক্তা পর্যায়ে 12 কেজির এক সিলিন্ডার এলপিজির দাম 387 টাকা বাড়িয়ে 1728 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। প্রতি 12 কেজিতে এখানে বেড়েছে 387 টাকা। এখানে কোম্পানি বিক্রি করবে 1633 টাকায়, পাইকারি বিক্রি হবে 1683 টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য হবে 1728 টাকা। সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণের পর শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেল ভিন্ন চিত্র। কারওয়ান বাজারে 2000 টাকা, আফতাবনগরে আরও 200 টাকা বেশিতে, আর মোহাম্মদপুর বসিলায় 12 কেজির এক সিলিন্ডার এলপি গ্যাস বিক্রি হচ্ছে 1850 থেকে 1900 টাকায়। একে তো দাম বেশি, অন্যদিকে সরকারি দরের বাস্তব প্রতিফলন নেই বাজারে। ক্ষুব্ধ ক্রেতারা। 1400-1450 টাকা কিনতাম, হঠাৎ করে 2000 কিনতে হইতেছে এখন। টাকা বেশি দিলে গ্যাস পাওয়া যায়। মধ্যবিত্ত যারা আছে তাদের তো প্রত্যেক মাসে এরকম করে ইনকাম পাল্লা দিয়ে বাড়ছে না। বিক্রেতাদের অভিযোগ, ডিলারের কাছ থেকে চড়া মূল্যে কিনে কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। 1900 টাকা করে কিনছি, বিক্রি করতেছি আপনি 2000 টাকা। বাসা বাড়িতে যেগুলো 5 তলা 6 তলা উঠাচ্ছি এগুলো বেচতেছিল আপনার 1900 টাকা করে। অথচ সরকার নির্ধারিত মূল্যেই সিলিন্ডার বিক্রি করা হচ্ছে বলে দাবি ডিলারদের। যে রেট দিচ্ছি আমরা ওই রেটেই বেচতেছি, আমরা এখনো বেশি দামে বিক্রি করতেছি। এ অবস্থায় ভোক্তার কাঁধে চাপানো বাড়তি ব্যয়ের বোঝা কমাতে সরকারের নজরদারি বাড়ানোর দাবি ভুক্তভোগী ভোক্তাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় তিনি বলেন, সনদেই লেখা আছে যারা সরকারে আসবে তাদের মতো করেই হবে বাস্তবায়ন। ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুল সালাম বলেন, আওয়ামী লীগ ও জামায়াত একই পথে হেঁটেছে। প্রস্তাব নিয়ে আপনি আলোচনা আনতে পারবেন না যে প্রস্তাবে প্রতিকার
কেবল আইন প্রণয়নের মাধ্যমে হতে পারে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে সংসদে তর্ক বিতর্ক ও ওয়াকআউটের ঘটনা ঘটে। বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। অন্যদিকে সরকারি দল জনগণের সঙ্গে প্রতারণা করছে দাবি করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার মাঠে নামছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের এক আলোচনা সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, জুলাই সনদের পক্ষে বিএনপি। সনদে উল্লেখিত শর্ত অনুযায়ী তা বাস্তবায়ন করা হবে। প্রাধান্য দিতে হবে জুলাই সনদে থাকা রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতকেও। যে দল এই জুলাই সনদের সব মিলিয়ে কথা হলো সবকিছু সরকারে বসবে, তাদের তারাই এইটা বাস্তবায়ন করবে যারা বসবে। একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, রাজনৈতিকভাবেই জামায়াতকে মোকাবিলা করবে বিএনপি। এই বিএনপিকে, এই পার্লামেন্টকে, এই সরকারকে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে খাটো করার জন্য। আওয়ামী লীগ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে আর জামাত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে। তা পার্থক্যটা কোথায়? সেই কারণে আওয়ামী লীগও যে পথে হেঁটেছেন, আজকে জামাতও কিন্তু সে একই পথের নাবিক। ভঙ্গুর অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এই যাত্রায় কোনো অপশক্তিকে বাধা হয়ে সামনে দাঁড়াতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন বক্তারা। যুদ্ধের পরে আমরা অনেক আন্দোলন করেছি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণের রায়কে অস্বীকার করাই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা। বিকেলে কেরানীগঞ্জে দলের স্থানীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণের স্বার্থ রক্ষায় সংসদে ভূমিকা রাখার পাশাপাশি শনিবার থেকে রাজপথে নামছে 11 দলীয় ঐক্য। জ্বালানি ব্যবস্থাপনা ও হাম সংক্রমণ নিয়ে সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে এর সমালোচনা করেন জামায়াত আমির। আমরা যখন সংসদে জিজ্ঞাসা করছি যে সরকার কেন সবাইকে নিয়ে কুলামনে বসছে না, বাস্তব অবস্থা কেন তুলে ধরছে না, আমরা সবাই এই সংকট নিরসনের অংশীদার হতে চাই। আমরা তো সংকট তৈরি করতে চাই না। আপনি 68 ভাগ জনগণের মতামতকে উপেক্ষা করছেন আর 51 ভাগের কথা বলছেন। এর নাম গণতন্ত্র? যদি গণতন্ত্রে আমরা সবাই বিশ্বাসী হই, আসুন গণভোটে আমরা সবাই এক হয়ে যাই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শুক্রবার ভোরে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ভোরে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। চিকিৎসকদের তথ্য মতে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন এবং এখন কথা বলতে পারছেন। এর আগে গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানী রেফার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত 15 মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। চলতি বছরের মধ্যেই চালু হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। দেশের স্বার্থেও ঠিক রেখে আলোচনার মধ্য দিয়ে জাপানকেই দায়িত্ব দিতে চায় সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বিপাক্ষিক আলোচনার পরে কথা জানান বিমান ও পর্যটন মন্ত্রী। 2023 সালের অক্টোবরে আংশিক উদ্বোধনের পরের বছরই সম্পূর্ণরূপে চালু হওয়ার কথা ছিল দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় প্রকল্প শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের। কিন্তু অপারেটর নিয়োগের ব্যর্থতায় প্রায় 3 বছর ধরে অবহেলায় পড়ে আছে 22,000 কোটি টাকার প্রকল্পটি। 15 বছরের জন্য টার্মিনালটি জাপানের পরিচালনার কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের সময়ে সেই আলোচনা ভেস্তে যায়। তবে বর্তমান সরকার ক্ষমতায় এসে ফের জাপানের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়। শুক্রবার 3য় টার্মিনাল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জাপানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসে সরকার। প্রায় 2 ঘন্টার বৈঠকে এদিনও সিদ্ধান্তে আসতে পারেনি দুপক্ষ। যদিও বিমানমন্ত্রী জানান, দেশের স্বার্থ বজায় রেখেই আলোচনার মধ্য দিয়ে জাপানকেই 3য় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় সরকার। যখন একটা ডিসকাশন টেবিলে বসা হয় তখন কিন্তু অনেক রকম প্রপোজাল চলে আসে। তো আমাকে তো প্রথম দেশের স্বার্থটা আমাকে দেখতে হবে। আলাপ আলোচনা হয়েছে, আবার আমরা বসবো, তখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বিমান প্রতিমন্ত্রী জানান, 3য় টার্মিনাল নিয়ে উন্মুক্ত দরপত্রে যাবে না সরকার। বলেন, চলতি বছরেই এই টার্মিনাল যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। বিএনপি সরকারের সময়টা চালু হবে এবং খুব এই বছরের মধ্যে চালু হবে ইনশাআল্লাহ। সোমবার ফের দুপক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা অনেকবার বসেছি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ স্বাভাবিক থাকলেও গেল এক সপ্তাহে খোলা সয়াবিনের দাম কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে সবজিও। বেশিরভাগ দাম বেড়েছে কেজি প্রতি অন্তত 10 থেকে 15 টাকা।
গেল সপ্তাহেও রাজধানীতে খোলা সয়াবিন বিক্রি হয়েছে 195 থেকে 200 টাকা কেজিতে, আর কেজি প্রতি পাম অয়েলের দাম ছিল 180 টাকা। তবে সপ্তাহ ঘুরতেই এই দুই ভোজ্য তেলের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সয়াবিন 210 আর পাম বিক্রি হচ্ছে 185 টাকায়। সাধারণ একটা ডিম ভেজে খেতে হলেও তেলের প্রয়োজন হয়। দিন যায় আর তেলের দাম দাদা করে বাড়তেছে। সিন্ডিকেটের মাধ্যমে এরা তেল মজুত করে মার্কেটে তেল দিচ্ছে না। এদিকে চড়া সবজির বাজারও সপ্তাহ ব্যবধানে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে অন্তত 10 থেকে 15 টাকা বেশিতে। পটল আপনার 40 থেকে 50 টাকা, এই সপ্তাহে গিয়া 70 থেকে 80 টাকা কেজি। ট্রাকের বিল, খরচ বিল, যাতায়াত খরচ বৃদ্ধি পাইছে, এই সব কিছু মিললেও একটু বাড়তি সব। এদিকে গেল সপ্তাহে অস্থিরতা থাকলেও চলতি সপ্তাহে কেজিতে 20 টাকা কমে ব্রয়লারের দাম নেমেছে 180 থেকে 190 টাকায়। তবে এখনো বাড়তি দেশি ও সোনালী মুরগির দাম। ব্রয়লারটা নিয়ন্ত্রণ আছে, আর পাকিস্তানি এটা একটা নিয়ন্ত্রণের বাইরে। সাধারণ মানুষের উপর এটা প্রেসার পড়তেছে এখন। ভোজ্য তেল থেকে সবজির বাজার যখন উত্তপ্ত, ঠিক সে সময় কিছুটা স্থিতিশীল মাছের বাজার। ওঠানামা নেই চালের দরেও। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ফ্লাইট জটিলতার কারণে 1 মাস পর দেশে পৌঁছালো মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত বাংলাদেশি এস.এম. তারেকের মরদেহ। সন্ধ্যা 6:45 গালফ এয়ারের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছে মরদেহ। লাশ গ্রহণ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কফিনে নিথর দেহটি রেমিটেন্স যোদ্ধা এস.এম. তারেকের। পরিবারের ঘানি টানতে দীর্ঘ 17 বছর মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে শ্রমিক হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতে জোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে প্রাণ হারান তিনি। মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রথম বাংলাদেশি হিসেবে প্রাণ হারালেও ফ্লাইট জটিলতায় দীর্ঘ 1 মাস পর দেশে আনা হলো এস.এম. তারেকের মরদেহ। শুক্রবার সন্ধ্যায় গালফ এয়ারের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তার মরদেহ। লাশ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, প্রবাসে নিহতদের মরদেহের দাফন ও পরিবহনের জন্য 35,000 টাকা নগদ দেওয়া হচ্ছে। এছাড়া বিশেষ অনুদান 50,000 ও পরে 3 এবং 10 লাখ টাকা বিমা বাবদ দেয়া হবে। লাশ পরিবহন এবং দাফন করার জন্য 35,000 টাকা আর আমাদের বিশেষ অনুদান এই মাত্র 50,000 টাকা দেওয়া যাবে। প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, মালয়েশিয়ার শ্রমবাজার স্বাভাবিক করতে বাংলাদেশের প্রতিনিধি দল মালয়েশিয়া যাবেন। মধ্যপ্রাচ্যে যারা অবস্থান করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস কাজ করছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, অবৈধ মানব পাচার চক্রের ফাঁদে যারা আটকা পড়েছেন তাদের উদ্ধার করে ফেরত আনা হবে। আমাদের শ্রমবাজার দীর্ঘদিন ধরে যেটা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ছিল, এখন আমরা সেটাকে ডাইভার্সিফাই করে আমরা বিভিন্ন দেশে, বিশেষ করে আগামী 8 এপ্রিল আমাদের মন্ত্রী পর্যায়ের মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন করার জন্য একটা মিটিং হবে, থাইল্যান্ডের একটা মিটিং হবে। গ্রিসে কিছু হসপিটালে আছে এবং কিছু ক্যাম্পে আছে, তাদেরকে আমরা কিভাবে ফেরত আনবো, পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেই কাজটা চালিয়ে যাচ্ছে। যারা এই অনৈতিক অবৈধ কাজগুলো করছে, এই ক্রাইমগুলো কমিট করছে, তাদেরকে আমাদের ধরতে হবে যৌথভাবে। এস.এম. তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতে এখন পর্যন্ত 6 বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে 3 জনের মরদেহ দেশে আনা হয়েছে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় ফতেহ আলী বাজার সমিতির নির্বাচনে প্রার্থী হওয়ায় কাঁচামাল ব্যবসায়ীকে প্রকাশ্যে তুলে নিয়ে হাত পায়ে রক কেটে হত্যার অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে অপহরণের বিষয়টি। পরিবারের দাবি, আলালকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয় শহরের মালগ্রাম ডাবতলা এলাকার একটি নির্জন বাগানে। সেখানে হাত পা বেঁধে বস্তায় তুলে প্রথমে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে পায়ের ও হাতের রক কেটে দেয় অপহরণকারীরা। জখম হয় গুরুতর অবস্থায় 6 দিন চিকিৎসাধীন থেকে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয় আড়ালের। খিলগাঁওয়ের তিলপাপাড়ার একটি বাসা থেকে মা ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্তানকে গলা কেটে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ জানান, সিএনজি অটোরিকশা চালক স্বামীর সঙ্গে কলহ চলছিল নার্গিসের। এর জেরে শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন তিনি। নার্গিসের স্বামী সাবু পুলিশ হেফাজতে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠিয়েছে পুলিশ। শিশু সন্তান আছে 5 বছর বয়সী, তার নাম মাহি। তার গলা ধারালো ছুরিতে কাটা আছে, পাশেই ছুরিটা ছিল। এবং তার যে মা, ওনার নাম নার্গিস বেগম, তিনি ওই যে ফাঁসিতে ঝুলেছিলেন। তো পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে এবং পোস্টমর্টমের যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা করা হচ্ছে এবং অন্যান্য আইনগত যে প্রক্রিয়া সেগুলো আমাদের ব্যবস্থা আমরা গ্রহণ করছি। প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে স্বামীর সাথে কলহ ছিল, কলহের জের ধরে হয়তোবা এই ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত মামলা হয়নি। ওনার হাজবেন্ড আমাদের হেফাজতে আছে, ওনারা যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন সেই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।
দেখছেন রাত 11টার সময়। ইরানের অবকাঠামো লক্ষ্য করে এখনও হামলা শুরুই করেনি মার্কিন বাহিনী, এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে চুক্তি না করলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণের হুমকি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। শুক্রবার ইসরায়েল লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ব্যালিস্টিক মিসাইল আঘাত এনেছে তেল আবিব ও জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের দাবি, পেতা তিকবা শহরে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই হাজার হাজার আতঙ্কিত মানুষ বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন। এদিন ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের আরও একটি F-35 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে। আইআরজিসি জানায়, দুবাইয়ে মার্কিন প্রতিষ্ঠান ওরাকল এবং বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারেও আক্রমণ চালানো হয়েছে। কুয়েতে বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগারে চালানো হয়েছে শক্তিশালী ড্রোন হামলা। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে মধ্যপ্রাচ্য জুড়ে জ্বালানি স্থাপন ও টেলিকম কোম্পানি লক্ষ্য করে নজিরবিহীন আক্রমণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এদিকে ইরানের অভ্যন্তরে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। আলবরজ প্রদেশের কারাজ শহরের নির্মাণাধীন B1 ব্রিজে চালানো ড্রোন হামলায় নিহত সংখ্যা বেড়েছে, আহত হয়েছেন অনেকে। ইরানের অবকাঠামো লক্ষ্য করে এখনও হামলা শুরুই হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে চুক্তি না করলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণের হুমকি দিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে আন্তর্জাতিক মহলে দেখা দিয়েছে চরম উদ্বেগ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী মুক্ত করার মার্কিন পরিকল্পনাকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন। এমন কিছু পক্ষ রয়েছে যারা সামরিক অভিযানের মাধ্যমে শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী মুক্ত করার পক্ষে, যা মাঝে মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ব্যক্ত করা হয়েছে। তবে এটি কখনোই আমাদের পছন্দনীয় বিকল্প ছিল না এবং আমরা একে অবাস্তব বলে মনে করি। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্ত করতে সব প্রচেষ্টা নিতে প্রস্তুত রাশিয়া বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।